ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন। এন্ড ইয়েস, আমি অঙ্গন আছি আপনার সঙ্গে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে গুরু আছেন, আমাদের সবার মধ্যমণি। প্রতি সপ্তাহে যেটা বলি, বৃহস্পতিবার রাত চলে আসলে কিন্তু অঙ্গন চলে আসে ভালোবাসার বাংলাদেশ নিয়ে, এবং ভালোবাসার বাংলাদেশে আমি থাকি, গুরু থাকে, এবং আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকে যার ভালোবাসার গল্পকে আসলে আমরা এই ভালোবাসার বাংলাদেশে বলি। তো ঘটনাটা শুরুটা হলো 2017 থেকে। আমার বাবা মারা যান। তো 2017 আগে আমার এক কাজিনকে আমার ভালো লেগেছিল। তো ও ঢাকার বাইরে থাকে, তো ওর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, তো কোনোভাবে সম্ভব হয়নি। তো একটা কোন ভাবে সম্ভব হয়, এই মুহূর্তে ওর বেস্ট ফ্রেন্ড যে থাকে ওর সাথে আমার ফেসবুকে কানেক্টেড হয়। তো আমার কাজিনের চাইতে আমার কাজিনের চাইতে আমার ওর যে বন্ধু আছে, বন্ধুর সাথে বেশি কথা হতো। ওর ইন্টারমিডিয়েট এক্সাম ছিল, তো আমি ওকে ইংলিশ সাজেশন দিয়ে হেল্প করতাম। ওই সময় আমাদের একটা ট্রেডিশন ছিল যে কোশ্চেন লিক হয়ে যাওয়া, আর আমাদের ঢাকা সিটিতে কোশ্চেনটা হিউজলি লিক হয়ে যেত। তো আমাকে ওই উদ্দেশ্যে আমার সাথে প্রায় কথা বলতো। তো একদিন ও আমাকে বলে, ভাইয়া আপনি আপনার কাজিনের সাথে আপনি কথা বলেন না, ও কিন্তু কোশ্চেন লিকের উদ্দেশ্যে আপনার সাথে কথা বলে। আমি জিনিসটা বুঝতে পারি, ওকে অ্যাভয়েড করি। তো এভাবে কথা চলতে থাকে খুব ফর্মালি। তো একদিন হুট করে ও আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমার আপুর ফোনটা ভেঙে গিয়েছে, একটু তুমি ঠিক করে দিতে পারবা? মানে ওই সময় সিম্ফনি নামে কিছু ফোন ছিল, যেগুলো মোতালে প্লাজা বা বসুন্ধরা সিটিতে ঠিক মানে খুব চিপ প্রাইসে ঠিক করা যেত। তাই আমি বললাম, দেখুন আপনার বোন তো একজন মেডিকেল স্টুডেন্ট আর আমি একজন ন্যাশনাল স্টুডেন্ট, এখানে আপনার বোনের সাথে বামন হয়ে চাঁদে হাত দেওয়া, বন্ধুত্ব করাটা তো একটা ভুল সিদ্ধান্ত না। আমি ওকে জিনিসটা বুঝাই, সমস্যা নেই ভাইয়া, তুমি যাও, তুমি তো চিনো, তুমি যাও, তুমি তো ঠিক করে দাও, তুমি তো তোমার পরিচিত। তো ওনার সাথে আমার প্রথম দেখা হয় বসুন্ধরা সিটির সামনে। তা আমি যেখানে সবসময় মোবাইলটা ঠিক করে ওখানে নিয়ে গেলাম। ওরা একটু দামটা বেশি চাইলো, তো আমি বললাম কি চলেন আমরা বাইকে করে মোতালে প্লাজা যাই, ওখানে গিয়ে আমরা দেখি, ট্রাই করে দেখি। তুমি আমার বাইকে উঠতে অস্বীকৃতি জানালো, বললো যে আমার বয়ফ্রেন্ডকে। এরকম না, কিন্তু কিছু বাইকার আছে একটু ব্রেক করা যায়। হ্যাঁ এরকম আছে, হ্যাঁ আছে, এরকম আছে। আচ্ছা উনি এটা কজ দেখালো কি? ধরেন বাইকে আমি বসে আছি, বাইকে বস আমার পিছে, ওইভাবে বসবি, তোরা তো এখন সোজাসুজি বসিস না, ওইভাবে বসবো, ওইভাবে বসবি না, তুই যেভাবে বসতে পারো ওইভাবে বসিস। এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ এখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু তাহলে আপনার প্রবলেমটা কি বলেন, আমি আপনাকে উঠাবো না, দ্যাটস ফাইন। আচ্ছা বললো যে ভাইয়া আমি আমার বয়ফ্রেন্ডকে কথা দেওয়া আছে, আমি কারো বাইকে উঠবো না। বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আমি তখন আমার আবার একটু বয়ফ্রেন্ডও জানে যে বাইক উঠলে কি হয়। এখন আমার আবার একটু কিউরি, মানে মানুষকে গ্রিল করার একটা অভ্যাস, যে তার পেটের ভিতর থেকে কথা বের করা, কিভাবে ইন্টারোগেট করে কথা বের করা। আমি যেহেতু একটা কথা বলার টপিক পেয়ে গেছি, তাহলে যাই কথা বলি। তারপর রিক্সায় করে গেলাম, বাইক বসুন্ধরা সিটির পার্কিং এ রেখে চলে গিয়েছি। দরকার কি, যেহেতু সে ইন্টারেস্ট না, আমার ওনাকে ফোর্স। হ্যাঁ এখন ভালো কথা, ফোন ঠিক হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বয়ফ্রেন্ড কি পড়াশোনা করে? বলতেছে সে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তাই আমি বললাম আপনাদের ফিউচার প্ল্যানটা কি? এখন কথায় কথায় পরিচয় হয়ে গেল, ও আমার কাজিনের ক্লাসমেট। তো এখন তো আমাকে খুব শালীনতার সাথে কথা বলতে হবে, যদি আমার বড় আপুকে আবার কিছু একটা কমপ্লেন করে বসে। মানে কথা বলতে তখন কাটছাট শুরু করলাম, একটু হালকা বেপরোয়া ছিলাম। এখন এরা আবার ইনভেস্ট কমিয়ে দিয়েছে, জায়গা ছোট। ওই জায়গাটা কি করছেন? ওই জায়গাটা না, সে মাঝখানে ব্যাগ রেখে দিয়েছে। হ্যাঁ তো ভালো কথা। আমার একটা টেন্ডেন্সি কি ভাই, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, যেহেতু হ্যাঁ, কারণ ও প্রাইভেট মেডিকেল স্টুডেন্টের, ওর অনেক বাবার অনেক টাকা। আমি চাই না বামুন হয়ে চাঁদে হাত দিয়ে নিজে কষ্ট পেতে। ঠিক আছে। তো আমি কথায় কথায় আমি একটু ইন্টারোগেট করলাম যে আচ্ছা আপনাদের ফিউচার প্ল্যানটা কি? তো বলতেছি কি আমাদের ফিউচার প্ল্যান অনার্স কমপ্লিট করব, আমরা ইউরোপ বা আমেরিকা সেটেল হয়ে যাব, আমাদের লাক্সারিয়াস লাইফ। আমি বললাম আপু তাহলে তো আপনাকে জিআরই এক্সাম দিতে হবে।
আপনাকে IELTS এক্সাম দিতে হবে। তাহলে আমার মনে আরেকটু কিউরিসিটি জাগলো যে তাহলে আপনার বয়ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। এখন খোঁজ নিয়ে জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড আমার পরিচিত, সবই তো পরিচিত আপনার। মানে জামালপুর যেহেতু স্টেশন রোড। এখন ওর ফ্যামিলির অবস্থা হচ্ছে ওরা 5 ভাই, ওর মা খুব কষ্ট করে ওকে পড়াশোনা করার আশায় রেখে, আমি বুঝতে পারলাম যে ছেলেটা ওকে কি পরিমাণে যে ব্রেন ওয়াশ করছে সেটা বলার বাইরে। তো আমি বুঝতে পারলাম যে এখানে যা কথা দ্রুত শেষ করে আমি চলে আসি। তেমন ডাল বলবে না, তার মধ্যে আপনি বলছেন নিজেকে বামন আর ওকে চান। তো সেখানে অহেতুক সময় নষ্ট করা যাবে না। যদি বাই চান্স ওর প্রতি আমার যদি একটু কিউরিয়াসিটি জন্ম নেয়, এদিকে আমার বাবা মারা গিয়েছে, আমাকে মাকে প্রবলেম হবে। হ্যাঁ, প্রবলেম হবে। তো তাও আমাকে ফেসবুকে মাঝে মাঝে মেসেজ দিত যে ভাইয়া ওর সম্পর্কে একটু খোঁজ নিতে পারবেন, ও কি করে না করে। এখন যে আমাকে খোঁজ নিতে বলতেছে, এখন ওর আবার একটা সমস্যা হলো কি, ওর যে বয়ফ্রেন্ড ওর এক বান্ধবীকে নিয়ে সন্দেহ করে যে বান্ধবীর সাথে একটা পরকীয়া বা এমন কিছু একটা সম্পর্ক আছে। ওই অর্থে পরকীয়া, মানে ওখানে যেটাকে বলে আর কি। তো আমি জিনিসটা কয়েকটা মাধ্যমে খোঁজ দিলাম, যেহেতু আমি ইন্টারমিডিয়েটে BNCC করতাম, তারপর ডিবেটে ইনভলভ ছিলাম, তারপর বিভিন্ন কারণ, আর পলিটিক্স থেকে আমি একটু দূরে থাকতাম, যেহেতু আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমার জন্য দৌড়ানোর কেউ নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, খোঁজটা নিয়ে পজিটিভ একটা অ্যান্সার পেলাম যে না, এই মেয়েটার সাথে এই ছেলেটার একটা রিলেশন আছে। আরেকটা যেটা খোঁজ পেলাম যে ওই ছেলেটা যখন ঢাকায় আসে, ও আর ওই মেয়েটা ওর বড় ভাইয়ের বাসায় স্টে করে রেগুলার। আমি জিনিসটা জেনে আমি আর ওর ছোট বোনকেও জানাইনি। আমি যেহেতু আমার ভাই না, আমার বোন না, আমার কিছু না, কোনো কি দরকার আমার এইসব জিনিস ওকে জানানোর। আমি জিনিসটা অ্যাভয়েড, হাই হ্যালো বাই এতটুক, মানে আমি এর ভিতরে থাকার চেষ্টা করি। কারণ ওই সময় আমার ফ্যামিলির ভিতর অনেক ক্রাইসিস চলতেছে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস চলতেছে, বিভিন্নভাবে ক্রাইসিস চলতেছে, এইভাবে চলতেছে। তো একদিন হঠাৎ করে আমাকে খুব কান্না কণ্ঠে ফোন, এর মধ্যে কি আমার একজন টিচার ছিল, ইংরেজির টিচার, সে হিন্দু, সে আবার একটু অ্যাস্ট্রোলজার টাইপের। এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগে। আমি বিশ্বাস করি না যদিও, কারণ ভাগ্য আমাদের বিধাতা, আমাদের সৃষ্টিকর্তা নির্ধারণ করে। তাও স্যার দেখে আমি মজা নেই বা এন্টারটেইনমেন্ট হিসাবে নেই। আরে যে মানুষকে জানার একটা হ্যাঁ, এখন আমি বললাম কি, দেখেন আমি তো আপনাকে কিছু বলতে পারবো না, আপনি একটা কাজ করতে পারেন, আমার স্যারের সাথে দেখা করতে পারেন। আমার স্যার আপনাকে ফোন দিয়ে কি বলতেছে যে আমার বয়ফ্রেন্ড এখন কোথায় আছে বা কি বিষয়, কান্না করে কথা বলতে পারতেছে না। কি বলবো, বলতেছে যে ভাইয়া আপনি কি একটু ওর সম্পর্কে খোঁজ নিতে পারবেন। আমি যদি বলি, তখন আপনি চিন্তা করলেন যে আমি তো বলতে পারবো না, তবে এখন আপনাকে হয়তো অ্যাস্ট্রোলজার বা কোনো ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে যান। না, ব্ল্যাক ম্যাজিক আমি এগুলো বিশ্বাসই করি। আমি ওকে ওটা সাইকোলজিক্যালি যে ওর মতো করে ডিমোটিভেট হয়ে যাক। আচ্ছা, যাই হোক, ওইভাবে জানতে হবে যে আসলে হ্যাঁ, আমি যেন ব্লেম না হই, ওদের রিলেশন ঠিক হয়ে যাবে। কিন্তু কি হবে যে হ্যাঁ, না ওর কারণ সাথে যোগাযোগ করিয়ে দিলাম। হ্যাঁ, একদিন নিয়ে গেলাম, তো আমাকে কন্ডিশন দিল যে আপনি হেডফোনে গান শুনবেন, আমি স্যারের সাথে কথা বলবো। আমি আবার একটু দুষ্টামি করে আমি আর গানটা শুনিনি, আমি সব শোনার জন্য শুনলাম ছেলেটার সাথে। তো স্যার ওকে বললো কি যে তুমি রিলেশনশিপটাকে সরে আসো, তোমার খুব ব্রাইট ফিউচার, তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের সন্তান, এসবের মধ্যে তুমি যেও না। আর আমার মনে হচ্ছে না ছেলেটা ভালো। মেয়েটা ওই ছেলেটার নাম বললো, ওর বার্থ অফ ডেটটা বললো। এই এখন যেহেতু কোনো মজা পাচ্ছি না, আমি আবার গান ওপেন করে দিলাম। তখন একটা গান চলতেছিল না যে বলছি তোমার দিব্যি গেলে, আমি দিব্যি গেলে, তখন আমিও একজনকে খুব আমার ভালো লাগতো, খুবই ওই ফিলে চলে গেলাম। কারণ এটা আমি বামুনের চাঁদে হাত দিব না। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ, এটা রেগুলার ওর গিটারের প্রয়োজন, ওই মেয়েটা টাকা দিচ্ছে, মানে ওই ছেলেটার গিটার। হ্যাঁ, ওর এখন কোয়ান্টাম ফাউন্ডেশনে
মেডিটেশন করবে, এই টাকাও ফাইন্যান্স করতেছে, এই মেয়ে করতেছে আবার মেয়ের সাথে একসাথে রাত্রি যাপন করতেছে। শোনার প্রশ্ন আগ্রহ তো বেশি নাই। আগ্রহটা কি, আমি বললাম আমার মনে একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসলো, কি ব্যাপার জামালপুরের মেয়েরা কি এমনই? আমার এটা আমি জাস্ট একটা মনের একটা যখন ওর ব্যাপারে আগ্রহ হারিয়ে গিয়ে স্যারের সামনে আমি দিব্যি গেলে গান দিয়ে ফোকাস, আমি স্যারকে মনে আপনি যাকে ভালোবাসেন তার কথাই ভাবতে শুরু করলাম। স্যারকে বললাম স্যার জিনিসটা ইমিডিয়েট ক্লোজ করেন, ওকে বিদায় করে দিই, কারণ এখানে না রাখাই বলো। আমি এখন যদি নিজের মুখে বলি, এখন হঠাৎ ওদের রিলেশন ঠিক হয়ে গেল, আমাকে সারাটা জীবন গালাগাল দিবে। পরে কি হলো বিষয় গেল, ও করতো কি প্রত্যেক দিন, তখন মনে হয় নতুন অনলাইনে ট্রেনের টিকিট কাটার সুযোগ হয়, ও প্রত্যেক দিন রাজশাহীর একটি করে টিকিট কাটতো ট্রেনের, এই মেয়ে প্রত্যেক দিন। আর আমাকে বলতো কি ভাইয়া চলেন না একটু রাজশাহী ঘুরতে যাই। আমি এখন চিন্তা করলাম আমি ওর সাথে রাজশাহী যাব, আমি তোর বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, গ্রামের বাড়ি চিনি না, হঠাৎ করে রাজশাহী নিয়ে ঘুরতে যাব, হঠাৎ যদি একটা বিপদে পড়ে যাই, তখন তো মান ইজ্জত কেলেঙ্কারি। কারণ আমার নাম তো সজীব না? হ্যাঁ সজীব। মানুষের গল্প বলতে কিন্তু অলরেডি 16 মিনিট পার। হ্যাঁ, আপনার কোনো গল্প নাই তাহলে? আমার গল্প বলতে আসছেন? হ্যাঁ, আমার গল্প বলতে কি, যদি এখান থেকে শুরু, হ্যাঁ যদি শর্টলি বলি, আমার বাবার 3 জন স্ত্রী, আমি সবার ছোট। আমার ছোটবেলাটা খুবই স্ট্রাগলে কাটে, খুবই স্ট্রাগলে। দেখা যায় স্ট্রাগলের সর্বোচ্চ সীমায় দেখা যায় তো আমার স্টেপেন ব্রাদাররা অনেক ভালো ভালো জিনিস খাচ্ছে, আমাকে কখনো তারা খুব পাত্তাই দিত না। আমার এক বোনের শ্বশুর বাড়ি অনেক বড় লোক ছিল, 3 মা, ওরা অনেকগুলো ভার্জিন নিয়ে আসছে। আমার বাবা বললো কি যে ওর জন্য একটা ভার্জিন নিয়ে যাই। ওকে যে একটা ভার্জিন দিব, বোনের শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, ওই সময় 2000 সালে ভার্জিন পাওয়া যেত। তো আমার মনে ওই জিনিসটা কাজ করতো সবসময়, যে আমি তো অনেক স্ট্রাগল তো অনেক দেখেছি। আমার ওই বোনের শ্বশুর বাড়ি থেকে দই নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে। আমার স্টেপেন ব্রাদাররা পানি খাওয়া যাবে? পানি খাওয়া যাবে, আমার পানিটা খান, আমি নরমালি পানি খাই। বলতে আছে তো ঘুরে খান। জি, আমরা আসলে ব্রোকেন ফ্যামিলির কথা বলি। হ্যাঁ, টেক্সট নিয়ে নিচ্ছি। তানজিবা আছে জয়েন করে। গুরু কেমন আছেন? জয়েন করে ফেললাম। এত বেশি আপনি রিজেকশন দেখেছেন, এত বেশি আপনি ছোট হয়েছেন সবার কাছে, যেটা আপনাকে অসম্ভব রকমের কষ্ট দিত। আর একটু শুনতে চাই আপনি। হ্যাঁ, আরেকটু ধর, আর পাড়ার লোকরা কখনোই বলতো না এই ছেলেটা ভালো হবে, সবাই বলতো এর ভাইটা তো ভালো না, সবাই নেগলেক্ট করতো। আর স্কুলে না কখনো কেউ আমার সাথে খেলতে আসতো না, বলতো ধরো ওর বাবার ব্যাকগ্রাউন্ড ভালো না, ওর সাথে কি খেলবো। টিচাররাও বকা দিত। কিছু কিছু টিচার ছিল যে ভালোবাসতো, পছন্দ করতো না, যেহেতু বাবার 3-3টা বিয়ে করছে। হ্যাঁ, কেমন হবে? কারণ আমার একটা ভাই ছিল খুব শীর্ষ সন্ত্রাসী। ও আচ্ছা, সেটাও একটা কারণ ছিল। এই জন্য আমি কারোর সাথে মিশতাম না, খুব একা চলার অভ্যাস ছিল, একদম একা চলার অভ্যাস ছিল। মানুষ মিশতেও চাইতো না, এই পরিবারের সাথে মিশতেও চাইতো না। আমার এই টেন্ডেন্সিটা কাজ করতো যে আমি একজনকে নিয়ে আসবো, যদি আমার মাকে অ্যাকসেপ্ট না করে, এই টেন্ডেন্সিটা খুব ভালো কাজ করতো। তো ওর সাথে যখন পরিচয়, আমি তখন এটাও কাজ করছে না, আমি ওর প্রতি কোনোভাবে দুর্বল হব না। যদি একবার হয়ে যায় তখন তো সারাটা জীবন কথা শুনতে হবে। তো ওরও অভ্যাস ছিল ট্রেনের টিকিট কাটার, প্রতিদিন একটি করে। ওই গল্পে যাচ্ছেন রাজশাহী যাওয়ার জন্য? রাজশাহী ট্রেনের টিকিট, হ্যাঁ, আপনাকে নিয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, প্রায় 5-7 বার টিকিট কাটছে। আমি নারাজি, কারণ এবার 7ম বারের মতো গেলাম কি, ও আমাকে, আমি একটু ইকোনমিক মিতব্যয়ী, অপ্রয়োজনীয় টাকা নষ্ট করি না। এখন আমাকে বলছে ভাইয়া প্লিজ চলেন না একবার দেখে আসি। আমি আচ্ছা একটা কাজ করেন, আপনি আমাকে টাকা দিন, আমি যদি টিকিট পাই তাহলে যাব। একটা কমপ্লিকেশন তৈরি করে রাখছি, যদি পাই যাব। টিকিট পেয়ে গেলাম, ভোরবেলা রাজশাহী নামিয়ে দিল। রাজশাহী থেকে নামার পর এখন কোথায় যাব? নতুন একটা শহর, রাজশাহী রেল স্টেশনে। এখন পদ্মাপাড়ে যখন হাঁটতে গেলাম, মানুষ তো হাঁটতেছে, মানুষ আমাদের দিক পিকুলিয়ার মতো তাকিয়ে আছে। এই যে পদ্মাপাড় আছে না, ওটা হাঁটতেছেন মানুষ আমাদের দিক পিকুলিয়ার মতো তাকিয়ে আছে। কি ব্যাপার, এই 2টা ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে পালিয়ে আসলো কিনা। আমি কে বললাম কি দেখুন, আপনার সিকিউরিটির পারপাস চলেন, আমরা ক্যাম্পাসের দিক চলে যাই। ক্যাম্পাস তো একটা সিকিউর জায়গা। তো একটা রিক্সা ভাড়া করে রুয়েট ক্যাম্পাস ঘুরলাম। সেই সকাল 8টার সময় বসলাম, তার বয়ফ্রেন্ডকে ফোন দেওয়া হচ্ছে, তার বয়ফ্রেন্ড ফোন পিক করছে না। তার বয়ফ্রেন্ডের যে ফ্রেন্ড আছে
তাকেও ফোন দেওয়া হচ্ছে, সেও ফোন পিক করতেছে না, কেউই ফোন পিক করছে না। এখন আমি চিন্তা করলাম আমার লবিং ট্রাই করবো কিনা, ওকে ধরে নিয়ে আসবো কিনা, কিন্তু চিন্তা করলাম না। রাজশাহী তো লবিং আছে, মানে হ্যাঁ আছে আর কি, বিএনসিসি করার জন্য আর অন্যান্য কারণে ছিল বা সিনিয়র ভাই ব্রাদার, যেহেতু জামালপুর অনেক ভাই ব্রাদার আছে, আসবো কিনা, কিন্তু চিন্তা করলাম আমার লাভটা কোথায়, এখানে গেলে বলবে কি ছেলেটা মাস্তান। এই চিন্তা করে আমি বললাম কি রাত সকাল 8, আমি আমার মতো খেয়ে যাচ্ছি, ও সারাদিন না খাওয়া, এক গ্লাস পানিও খায় না। ওটা তো যায় আসতেছে না, ও জাহান্নামে যাক, আমি খাবো, আমি অসুস্থ হলে আমাকে কে দেখবে? ওর হয়তো যদি অসুস্থ হয়, ওকে স্যালাইন লাগিয়ে আমি ঢাকায়, থেকে মেলা কিছু খাওয়া হয়ে গেছে, আমি রুটি খাচ্ছি, আমার যেটা মন চাচ্ছে সেটা খাচ্ছি, টুকিটাকি ঘুরতেছি। হ্যাঁ, ওর টাকাতে সম্পূর্ণ, ওর আমাকে প্রায় 30,000 টাকা দিয়ে দিছে। বলেন কি পুনা বলে? এই তো 2018 ঘটনা। এখনো কিন্তু 30,000 টাকা অনেক টাকা। আর ওই বয়সী ছেলে মেয়েদের জন্য 30,000 টাকা, ও জাস্ট আপনি ভাবতেছে তুই ভাড় মে যা, মেল সজীব জিলু আপনি জিন্দেগি, রাইট? যা মনে হচ্ছে খাচ্ছেন, যা ইচ্ছা করতেছেন। এখন আর শুধু স্যালাইন কেনার জন্য 10 টাকা আলাদা করে রাখছেন, তখন স্যালাইন কেনার জন্য দিতে পারেন। হ্যাঁ, আর ওর মাইগ্রেনের ব্যথার জন্য বা আবার কিছু অ্যাম্বুলেন্সের নাম্বার রেডি করে রেখেছি, যদি আবার অ্যাম্বুলেন্সের নাম্বার যাতে তুলে দেওয়া যায়। আর বাকি আবার বাই এয়ার এর টিকিট রেডি করে রাখছি, যদি আবার ইমিডিয়েট ঢাকায় আনার প্রয়োজন। অনেক টাকা আলাদা করতে হচ্ছে 30,000 থেকে। যাই হোক, তারপর আমি রাখছি, কারণ এখন কথা হলো, একটা কথা আছে না যে মরা মানুষ মেরে খুনের দায়ে হওয়া, ওই টেনশন থেকে করা, ভালোবাসা থেকে না, ভালোবাসা থেকে করা, আরেকজনের গার্লফ্রেন্ড, কারণ ওর যেভাবে ওদের সম্পর্ক জাস্ট মা হওয়া বাকি ছিল, এরকম বিষয়টা আর কি। ওর প্রতি শ্রদ্ধাবোধ আসতেছে না আমার। যাই হোক, ওকে আমি বুঝাচ্ছি যে প্লিজ, আমি বলতেছি প্লিজ আপনি ঢাকায় চলেন, এই পাগলামি ছাগলামি করেন না, এখনো ব্রাইট ফিউচার। এর মধ্যে ওর ছোট বোনের এক বান্ধবী দেখে ফেলার পর আমি বললাম ইমিডিয়েট ক্যাম্পাস ত্যাগ করেন। তখন ন্যাশনাল ট্রাভেলস মানে একটা বাসের টিকিট কাটি, ঠিক রাস্তার মাঝখানের তখন দেখি যে ওর বয়ফ্রেন্ড কোনোভাবেই দেখা করছেন না। তখন আমি একজনকে দিয়ে ফোন দেওয়াই যে অনিক সাহেব, আপনি একটু কাইন্ডলি দেখা করেন, আপনাকে কিচ্ছু বলা হবে না, আপনি দেখা। কোম্পানির নাম বললে আমি বলি যে সে তো আমাদের স্পন্সর না, কিন্তু ন্যাশনাল ট্রাভেলস বলাতে আমি কিছু বললাম না, কারণ আমার এলাকার বড় ভাই তার মালিক। আচ্ছা, যাক, আমি তাকে বললাম যে ভাইয়া আপনি কাইন্ডলি একটু দেখা করেন, আমরা সারাটা দিন আমি রোদে পুরো, এমনি আমার মাইগ্রেনের প্রবলেম, একটু কাইন্ডলি দেখা করেন। আসলো ভদ্রলোক, আমার সামনেই মনে হয় ওই যে অনেকে আছে না, ওই যে টপ গান মুভির বড় বড় না একটা মোটা সিগারেট খায়, ওইভাবে 5টা সিগারেট খেয়ে ফেললো। মোটা সিগারেট মানে ওই সিগারেটটা যে খেলো, হ্যাঁ, মানে সিগারেট স্টাইলটা এমন দেখতে, মনে নিজেকে একজন আছে আরাফান নিশো, হ্যাঁ আরাফান নিশোর মতো ভাব নিচ্ছে, হ্যাঁ ওইরকম, অনেকটা ওইরকমই চলে আর কি। আমি এখন যদি ওকে ডাক দিই যে ভাইয়া তুমি একটু এদিকে আসো, তোমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, আমি হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, তুমি আমার সাথে এমন ভাব নিচ্ছ কেন? বা তুমি যাদের প্রেসারে আসছো, তুমি কি জানো আমি কে? তোমার ওর সাথে যে আপনি কম্পিট করতেছেন, আপনার ব্রেনে প্রথমটা আসছে ওর হাইট 5 ফিট 5, আপনি 5 ফিট। হ্যাঁ, ও আমাকে পাত্তাই দিচ্ছে না কোনো। আর আমি চিন্তা সামনে, হ্যাঁ আমি কই থাক, নিজের মুভি সিগারেট খাওয়া, মানে ভাবনা, আমি জিনিসটা আমার কাছে খুব মানে বিরক্ত লাগে যে সিগারেট খাক, একটু ভালোভাবে খাক, বা একটু ভদ্রভাবে খাক। না, আবার খাচ্ছি কিভাবে, এভাবে এমন ভাবে সিগারেট খাচ্ছে, মনে হচ্ছে যে এটা খুব ভিটামিন জাতীয় ঔষধ। যাক, আমি চিন্তা করলাম যে ভাই ওকে ঢাকায় পৌঁছে দিই। পরবর্তীতে ঢাকায় নিয়ে আসলাম। না, আমি ওর সাথে কথা বলার মনে হচ্ছিল যে ডাক দিয়ে বলি, কিন্তু না, আমার রুচিতে আসলে বাড়ছে যে যেহেতু একটা মেয়ের সাথে এরকম করছে, আরো মেয়ের সাথে করবে। আর এই হচ্ছে এটিএম বুথ, যখন টাকার প্রয়োজন হয় তখন টাকা দিচ্ছে। ছেলের কোয়ালিটি কি বুঝলেন? আপনি তো মানুষকে এক্সপ্লোর করতে পছন্দ করেন, যেমনটা বলছিলেন। হাইটও বললেন যে তেমন ভালো না, দেখতে শুনতে যে খুব সুদর্শন তাও না। এটা আমার কোশ্চেন ছিল, এই মেয়েটা কি দেখে ওর প্রতি এতটা আগ্রহী হলো? আপনি তো আপনার দৃষ্টিতে মেয়েটা চাঁদের মতো, আপনি সবসময় নিজেকে বামন ভাবছেন, 5 ইঞ্চি, সেখানে 5 ফিট না। আমিও ও যে এত সুন্দর বা আমিও এত ডিফাইন করবো না, আমি জাস্ট বলবো যে হ্যাঁ। তারপরে তো ওর সমস্ত কিছু প্রোফাইল মিলে আপনার ওকে চাঁদ মনে হয়েছে, চাঁদ মনে হয়েছে। মুখী মেয়েটা
ওর পাল্লায় পড়লো, হ্যাঁ। এটিএম এর মতো ব্যবহার করতেছে ছেলেটা, হ্যাঁ। যে আপনার চাইতে মনে হচ্ছে যে প্রোফাইল এবং লুকে একটু কমই হবে, একটু কমই হবে। সেখানে এটা আমার কাছে মনে হলো কি যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কি দরকার, ও আছে এদিকে ব্রেন খরচ করতে ব্রেন খরচ করা 30,000 টাকায় ফোকাস করি আমি আমার মতো খাই, আর কি কি মজা করেন? আর কি কি খাওয়া দাওয়া করা যায় আসার পথে। যাক, আমি ওকে নিয়ে রাত 10টার সময় ঢাকায় নামলাম, ওকে উবারে তুলে ফুড ভিলেজ আর স্টকেট কিছু বাদ দেওয়া হয়নি, সব খাওয়া আমি খাওয়ার উপর ফাও পেয়েছি, খাবো না কেন? পেয়েছি, শুধু ওর জন্য স্যালাইনের জন্য 10 টাকা কাপ নিলে ট্যাবলেট। হ্যাঁ, ও জাস্ট ও একটা নাপা এক্সট্রা খেলো, আর কিচ্ছু খেলো না, এক গ্লাস পানিও খেলো না। যায় আসতেছে না। আমি জিজ্ঞাসা করছি যে দেখুন, আপনি অসুস্থ হলে আমি আপনার ফ্যামিলিকে কি জবাব দিব? পরে তো মরা মানুষ মেরে খুনের মামলা খাবো। ওই ভয়ে একটু জিজ্ঞেস করতে। এই ভয় যে কয় না ভাই, আপনি মাঝে একটা আইসক্রিম খেলো তো হাফ। আর যখন ক্যাম্পাসে আসি আমাকে বারবার বলে ভাই একটু জানো ডিপার্টমেন্টে। আমি কি ভাই, আমার তো ভাই মাইর খাওয়ার শখ নাই, ওরা ধরে যদি আমাকে চ্যাং দলাম মাইর দেয়, আমি তো এই ফেস নিয়ে ঢাকায় যেতে পারবো না। আর খাইতে খাইতে আপনি চলে আসলেন ঢাকা। আর এই কত টাকা বাঁচছে? 30,000 টাকার মধ্যে মনে হয় 1,000 খানিক টাকার মতো বাঁচছে। আর এক সর্বনাশ করছে। 29,000 কি করছেন আপনি? তাও জানি না ভাই কি করছি। খাইয়ে শেষ করেছেন ভাই। না, একটা রিক্সাওয়ালা আঙ্কেলকে ভাড়া করছি, উনি সারা রাজশাহী ঘুরিয়ে দেখিয়েছে, ওনাকে 3,000 টাকা দিছি। বলে যে আমাদের রিক্সাওয়ালারা সবাই ভালো। হ্যাঁ, ওই আঙ্কেল এখনো মাঝে মধ্যে খোঁজ নেয়। যাই হোক, আমি কথা হলো খরচের ধরন এরকম ছিল। হ্যাঁ, 1,000 টাকা বাঁচছে, পাচ্ছে ওকে টাকা ফেরত দিয়ে দিলাম। ওই 1,000 টাকা। হ্যাঁ, যাক, আমার ঘোরা কমপ্লিট। এদিকে আমার মা টেনশনে একদম হাইপার। বাসায় গেলাম, আম্মা বললো তুই কেন গেলি? আমি বলি আচ্ছা সরি, আমি আর যাব না। আমি যোগাযোগটা কমিয়ে দিলাম। এর মধ্যে 2018 নির্বাচন আসলো। হাই হ্যালো বাই, কেমন আছেন? আর আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম যে দেখেন ছেলেটা ভালো না, ও আপনাকে এটিএম বুথের মতো ইউজ করতেছে। গল্প আর শুনতে চাচ্ছেন আমরা, এই পুরো গল্পটাতে আপনার তরফ থেকে চিন্তা করলাম একটা তথ্য পাইছি যে আপনি প্রাণ ভরে প্রাণের শহর রাজশাহীকে দেখেছেন। হ্যাঁ, ওই বয়সে ওই সময়ে 29,000 টাকা খরচ করেছে, মানে মনের মতো করে রাজশাহী ঘুরছি। যাক, ওর সাথে আমার আবার পুনরায় 2021 অক্টোবরে কন্টাক্ট হয়। এর মধ্যে গ্যাপ না, আমার কথা হলো ভাই, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কষ্ট পেতে চাই না, কারণ আমার সাপোর্ট দেওয়ার কেউ নেই। 3 বছরে আপনার কোনো ডেভেলপমেন্ট হয়নি। বামুনই আছেন, ও চাঁদি ও চাঁদে থাকুক, আমার কোনো মানুষের মানে আরেকটা জিনিস আসলে যে থাক, ওর শুধু কেন ওর মধ্যে যাব? তো আমার 2020 আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, জব এক্সাম দিলাম, একটা সরকারি প্রিলিউ টিকে গেলাম, রিটেন দিলাম, এখন ভাইবা দিব। তো তখন কেন জানি ওর প্রতি একটু ভালো লাগা কাজ করলো, যে না এখন মনে হয় যে ওর জন্য আমি যোগ্য। ও আচ্ছা, বামন আস্তে আস্তে উপরে উঠছে ফাইনালি। হ্যাঁ, এখন একটু যোগ্য ওর জন্য। আমি একদিন ওকে SMS দিলাম যে হ্যাঁ আমার একজন পছন্দ আছে, তার নামটা বলতে পারতেছি না। বলেন না ভাইয়া নামটা কে? আমি নামটা লিখি আবার ডিলিট করে দিই। একদিন বলে ভাইয়া প্লিজ নামটা বলেন কে? আমি বললাম মানুষটা আপনি। ঠিক আছে, আপনি যদি আমার ফ্যামিলিকে রাজি করতে পারেন তাহলে ওকে ফাইন। আমি কি ওকে নো প্রবলেম। তো ওই সময় যে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা হয়, সম্ভবত আমি পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে যাই। তো ওকে আমি প্রপোজ করি 2021 সালের 31st নাইটে, যে উইল ইউ বি মাইন ফরএভার। ও বলে ইয়াপ, ওকে ফাইন। তারপর ওর বোন আবার ঢাকার বাইরে একটা মেডিকেল কলেজে পড়ে, ওখানে প্রায় যাওয়া হয় ইলিশ ভাজা খেতে। তো এভাবে যাতায়াত প্রায় প্রতিদিনই যাওয়া হয়। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আমাকে SMS দিয়ে বলছে ভাই একটা কথা ছিল। জি বলেন। ভাই আই লাভ ইউ। আমার কাছে স্ক্রিনশটও আছে। হ্যাঁ, আমি তো মানে মেঘনা চাইতেই বৃষ্টি আর পানি লাগবে, সেটা বুঝছি। সো গেস্ট পানি খেতে খেতে কিছু টেক্সট করতে যাচ্ছি, আমাদের সঙ্গে আছে। রাইট। তো এবং গুরু যেটা বললো যে অবশ্যই শেয়ার করতে হবে, গুরু কিন্তু প্রায় আমাকে লেকফুল করে বলে যে আপনারা নাকি আমাকে ভালোবাসার কথা শেয়ার করেন না। তো অবশ্যই এই ফেসবুক লাইভটা আপনার শেয়ার করতে হবে, বিকজ আজকের গল্পটা কিন্তু একটু ডিফারেন্ট ধরনের, চমৎকার একটা গল্প। তো এই গল্পটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। এন্ড একটু ব্যাক করে আমাদের গেস্টের কাছে। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে কি,
আপনাকে আই লাভ ইউ বললো। হ্যাঁ, আমাকে আই লাভ ইউ বললো, কিন্তু আমাদের একটা সেশন জটের প্রবলেম ছিল। যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যাই, আমরা 3 বছর সেশন জটে পড়ে যাই। তো ওই জায়গায় আমার একটা বয়সের সমস্যায় পড়ে যাই। তো এখন আমার মেইন ফোকাস হচ্ছে পড়াশোনা। কিন্তু ওর সাথে রিলেশনশিপে জড়ানোর পর ও প্রতিদিন আমাকে ডেকে ফুলার রোডে নিয়ে যায়। এই যে ফুলার রোডে টিচার্স কোয়ার্টারটা আছে না, আছে। ওটা আমাদের পৈতৃক সম্পত্তি হয়ে যায়। ও আমার কাঁধে মাথা রেখে হাত ধরে শুয়ে থাকে কিসের ভিতরে? ওই মেইন রোডে, এই সন্ধ্যা 8টার পরে। যাওয়া আসার পথে অনেক জায়গায় আমার এটা দেখে একটু খসখস করে, তুমি তাদের মধ্যে একজন। মানে যাই হোক, ওখানে শুয়ে গেল, মানে বসে আছি, ও আমার কাঁধে মাথা রেখে হাত ধরে আছে আর বলে তুই হ্যাঁ, এখন ও আমাকে বলে তুই আমাকে ভালোবাসিস না? আমি কই না, আমি ভালোবাসি। এইভাবে প্রতিদিন। আর একটা দেখা যায় কি যে পড়ার টেবিল থেকে উঠলে আবার বসতে মানে সংযোগ করা যায় না। আমি যত দূরত্ব তৈরি করতে চাই, ও আমাকে তত ব্ল্যাকমেলিং করে যে তুই আমাকে ভালোবাসিস না। এখন তুইতে আছে অসম্ভব ইমোশনে। এখন আমিও ফিল করতেছি যে না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও সরি, আরেকটু মাঝখানে যাই। এর মধ্যে ওর সাথে ফেসবুকে ওই যে ব্যারিস্টারি পড়তে যায় না লন্ডনে, একটা ছেলে বারেট ল করছে, একটা ছেলের সাথে পরিচয় হয়। তো ওই ছেলের মায়ের সাথে কি একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের কারণে ব্রেকআপ হয়ে যায়। তো আমার কোশ্চেন ছিল যে একটা ব্যারিস্টার ছেলেকে রেখে তুমি কেন আমার কাছে আসছো? তুমি তো আমাকে ছেড়ে যাবো না, এটার কোন গ্যারান্টি আছে? কোন স্ট্যাম্পে লিখিত দিলে আমি বিশ্বাস করব যে তুমি যাবে না? কয় না, আমি এভার এন্ড নেভার কখনোই যাব না। তখন একটা সিয়াম আর বুবলির একটা ওয়েব সিরিজ বের হয় যে হ্যাঁ পড়ান। আমি বললাম তুমি কি এমন ভাবে আমাকে ভালোবাসতে পারবে? যদি আমি অ্যাডিক্টেড হয়ে যাই তাও আমাকে ছেড়ে যাবে না? কয় না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। চলতেছে ভালো। এই তো ফেব্রুয়ারি মাস চলে আসলো। 14 ফেব্রুয়ারি আমরা ঘুরলাম, আমার মোটরসাইকেল লক করে রিক্সায় ঘুরলাম, ব্যাগ কিনলাম। এখনো মোটরসাইকেল উঠতে দেয় না? হ্যাঁ, ওই মোতালেব প্লাজা যাওয়ার সময় উঠতে দেয়নি, এখন উঠতে দেয় না? এখন উঠে মানে এখন ইংরেজি উঠতে ফিল নিতে যায়। হ্যাঁ, এখন আগে তো উঠতে যেত না, এখন টকবান মুভির মতো উঠে। আচ্ছা, টকবান মুভির স্টাইলে উঠে। টকবান মুভির স্টাইলে উঠে, সে নরমাল ভাবে বসে না। আর তাকে প্রতিদিন মাওয়া ঘুরতে নিয়ে যেতে ঘুরতে হয়। হ্যাঁ, মানে পদ্মার ইলিশ ভাজা তার খেতেই হবে। একদিন হঠাৎ করে আব্দুল্লাহপুর ব্রিজে নিয়ে আমাকে হাক করে বসে, আমি মানে হঠাৎ করে মানে বড় ধরনের ইলেকট্রিক শক খেয়ে গেলাম। আরেকদিন কষ্ট লাগছে না, আমার কাছে কেমন জানি মানে অনেক জোরে কারেন্টের শক খেলে যেমন হয় না, এমন হয়। তো আমি এটা আমার দোষ। আমি একদিন ওকে বললাম যে আমি কি তোমাকে একটা করতে পারি? বলে ওয়াই নট, এটা হয়ে গেল। এখন হাক করতে পারি না, মানে যেটাকে লিপ কিস বলে, ওর সেটা রাজি হয়ে গেল। তো 14 ফেব্রুয়ারি গেল। তো আমাকে বলতেছে কি যে তুমি আমাকে জামালপুর রেখে আসো, আমি একা যেতে পারবো না, আমি খুব লোনলি ফিল করবো। আমি এখন ট্রেনের ক্যাবিন মানে সিট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। শোভন চেয়ার, এসি কেবিন বা কি, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ও বলছে আমি 2টা এসি কেবিন নিব, ভালো কথা। তো আমি বাসায় বললাম কি আমার একটা এক্সাম আছে, আমি সারাদিন আসবো না, আমি আসতে আসতে অনেক রাত হবে। তো ও একটা উবার নিয়ে আমার বাসার কাছাকাছি চলে আসলো। সব ও করতেছে। ও নিয়ে আমরা হ্যাঁ, আমি জানতাম না যে আমার তো আমার ওই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাইও। তো ও হুট করে দেখি কি ওই যে 3 জনের ছোট ক্যাবিন আছে না, 3 জনের ছোট ক্যাবিন নিয়ে নিছে। আর ইভেন একটা অ্যাক্সিডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট টাইম হয়ে গেছে। মানে জিনিসটা আমার কাছেও কেমন জানি না, আমার কাছে খারাপ লাগে না। আমি মনে করলাম মেঘ না চাইতে জল না, ও কি এটাই পেদি। এখন জিনিসটা আমার কাছে কেমন জানি লাগে। তারপর ফেরার পথে আমি অসুস্থ হয়ে যাই, একদম বমি করতে 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 গাজীপুর আসার পর একদম অবস্থা আমার খুবই খারাপ। তারপর আসলাম। আমি বলতেছি যে উবের নিয়ে মেয়েটি আসলো, আপনাকে নিল এবং আপনারা যাচ্ছেন জামাল। হ্যাঁ, ওয়ে ব্যাক টু বাই ট্রেন। কেবিন নিয়েছেন? হ্যাঁ, কেবিনে রাতের কেবিন, রাইট? না না, এটা হচ্ছে 30 দিনের বেলা। ওখানে কেবিনের সমস্ত সিটগুলো আপনারা নিয়ে নিয়েছেন? আমরা নিয়ে নিয়েছি, একটা ঘরের মতো। একটা ইন্টিমেটেড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, একদম মানে একদম পুরোটা ক্লোজ সম্পর্ক। আপনি ওটা ধাক্কা খেয়েছেন? ধাক্কা কি আমার
আমি আগে এসব লাইভ স্টোরিতে শুনতাম যে প্র্যাকটিক্যাল হলো আপনি একটা ভিন্ন এক্সপেরিয়েন্স, ভিন্ন এক্সপিরিয়েন্স হলো, কিন্তু আমার ধরুন এক্সপেরিয়েন্সের পরে যদি অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে, তখন মেয়েদের ক্ষেত্রে শুনি যে 1-1.5 মাস পরে ওই পোড়ামাটি খাওয়া, পা একটু ফুলে আসা বা বমি বমি ভাব। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ঘটলো, পরের দিনই আপনার শরীর অসুস্থ হলো বা আপনি অনবরত বমি করতে লাগলেন। আবার প্রচন্ড বমি হওয়া শুরু করলো, মানে কেমন জানি যে খুব কষ্ট করে ঢাকায় আসলাম। এই কিছুদিন পর এখন সমস্যা হলো কি, ওকে প্রতিদিন রাত্রে আমাকে ফুলা রোড নিয়ে যেতে হবে। ও আমার কাঁধে মাথা রেখে বসে থাকবে। এখন আমরা পড়াশোনার প্রচন্ড ক্ষতি হচ্ছে, সামনে বিসিএস এক্সাম, আমি ওদিকে মন দিব তা না। এখন আমি বলছি দেখো, এখন তো হাতে তো সময়ও নেই, তোমার ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, আর তোমার বাবা এই অবস্থা কোনোদিন আমাকে মেনে নিবে না, আমাকে তো একটা আইডেন্টিটি অ্যাচিভ করতে হবে। ও বলতেছে না, হয়ে যাবে, নো প্রবলেম। আচ্ছা, এই যে আপনি বললেন যে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন, তারপর থেকে আপনি ফ্রিকোয়েন্টলি ওর সাথে আড্ডা দিচ্ছেন, ওকে নিয়েই থাকতেছেন, আপনার প্রিপারেশন কিন্তু সবকিছু একদম গোল্লায় চলে গেল। তারপর 45 বিসিএস এর দিন ও আবার বললো চলো আমরা কোথাও গিয়ে থেকে আসি। সেই একই জায়গা, হ্যাঁ, মাওয়া রিসোর্ট থেকে আসলাম। আমি বললাম যে এত টাকা তো খরচ করার কোনো প্রয়োজন হয় না, কোনো সমস্যা নাই, তুমি আমাকে দিয়ে দিও। এই হলো সেকেন্ড টাইম। আবার ওটা ছিল এপ্রিল মাসের 24 তারিখে। তো দেন আবার এখন ঢাকার ভিতরেই থাকা মানে শুরু হলো, ঢাকায় 2বার স্টে করা হলো। দেন ওর যখন ইন্টার্নশিপ শেষ হলো, ও মিরপুর বাসা নিল। ওর মিরপুর বাসায় আমার 2বার যাওয়া হয়। এর মধ্যে ওর ছোট বোন আমাকে খুব প্রেশার দেওয়া শুরু করলো যে তুমি হয় ইমিডিয়েট কিছু করো, কারণ আমার বাবা খুবই অসুস্থ, যদি আপু এখন বিয়ে করতে চাচ্ছে না, যদি তুমি বিয়ে না করো বা কিছু একটা না করো, আমার বাবা মারা যাবে। আমি চিন্তা করলাম আমি কেন তার বাবা মারা যাওয়ার কারণ হয়ে দাঁড়াবো। তো আমি এখন সিদ্ধান্ত নিলাম কি, আমি যোগাযোগটা কিছুদিনের জন্য বন্ধ করে দিই। আর সম্পর্কটা এমন একটা পর্যায়ে, আমি যদি বন্ধ করতেও চাই ও করবে না, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। তো আমি এই অক্টোবর মাসে ওর সাথে আমার লাস্ট ইন্টিমেন্ট টাইম হয়। আসার পর তো সামনে যে ব্যাংকার সিলেকশন এক্সাম হয়, তো হাতে আমার 3-4 মাস সময় আছে। তো আমি চিন্তা করলাম কি, এই যে কোনো একটা কারণ দেখিয়ে, সত্য মিথ্যা যে কোনো কারণ দেখিয়ে ওর সাথে আমি ব্রেকআপ করে দিই বা যোগাযোগটা বন্ধ করে দিই। কারণটা কেন মনে হলো আপনার? যে আমার পড়াশোনায় মনোযোগী হতে হবে, কারণ এই হ্যাঁ মনোযোগী হতে হবে। ইভেন ওর বোন আমাকে কথায় কথা ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে যে কিছু হলে, আমার মায়ের গলব্লাডার পাথর, আমার ফ্যামিলি অনেক হাই প্রোফাইল, আপনাকে নিয়ে আমি দাঁড়া করতে পারবো না, এই নানান বিষয় নিয়ে। ওভারঅল আমি অক্টোবর মাসে ওকে বিভিন্ন কারণ সত্য ঘটনাগুলোই বলছি যে হ্যাঁ এই কথাগুলো মিথ্যা কথা ছিল, কিন্তু ঘটনাগুলো সত্য ছিল। আমি জাস্ট ওর সাথে দূরত্ব বজায় রাখার জন্যই মিথ্যা বলে করে দিলাম। ও আমাকে জাস্ট একটা কথা বললো কি, তাহলে তুমি কি আমার সাথে টাইম পাস করতে আসছিলা? আমি বললাম না, আমি তোমার সাথে টাইম পাস করতে আসি নাই, কিন্তু আমি তোমার কাছে জাস্ট স্বীকার গেলাম যে হ্যাঁ আমি ভুল করছি, আমি অপরাধী। শেষ। তারপরের 2 মাস আমি সম্পূর্ণ পড়ালেখায় মনোযোগী হয়ে গেলাম। ও একটা চেম্বারে প্রায় প্র্যাকটিস শুরু করে দিল। তারপর জানুয়ারি মাসে আমি ওকে হাই বা হ্যালো SMS দিলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, বলতো যে আমি কারোর সাথে, আমি আপনার সাথে কথা বলতে চাই না বা এরকম কিছু। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার সিনিয়র অফিসার প্রিলিটাও হয়ে গেল, রিটেনটাও টিকে গেলাম। তো আমি ওকে যখন গুড নিউজটা দিলাম, ও বললো তুমি যদি এখন বিসিএস ক্যাডারও হয়ে যাও, আমি তোমার কাছে ফিরবো না। আমি বললাম ঠিক আছে যাও, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। আমি তখনও ফিল করতে পারি না যে ও চলে গেলে আমার এত খারাপ লাগবে। তারপর আমি যেহেতু এক্সাম শেষ, এখন একটু রিফ্রেশমেন্টের দরকার, আমি একটু ইন্ডিয়া ঘুরতে গেলাম। আমি একটু প্যাশনেট বাইকার, আমার কিছু বাইকের মডিফিকেশনের জন্য, পার্টস কেনার জন্য ভারত গেলাম। ওকে ভারত গিয়ে লাস্ট এপ্রিল মাসের 7 তারিখে ফোন দিলাম ওই কলকাতা থেকে। ও আমাকে বলল যে এই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না, কারণ আমি অলরেডি একজনের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছি। তো প্রত্যেকবার আমাকে প্রমিস করছে, প্রত্যেকবার, মানে অন্তত ওর সাথে ইন্টিমেট টাইম ছিল আমার যদি এভারেজলি গণনা করি 40+। প্রত্যেকবার প্রমিস করছে যদি আমি ওকে ছেড়ে যেতে চাই ও কখনো আমাকে ছাড়বে না।
আমার মনে এই বিশ্বাসটা ছিল যে ও কখনোই আমাকে ছাড়বে না। হয়তো আমাকে রাগ করে এই কথাটা বলতেছে। তো যখন আমি কলকাতা নিউ মার্কেট ঘুরতেছি, আমি ওকে ফোন দিলাম যে তোমার জন্য কিছু নিয়ে আসবো কিনা। বলে প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো থাকেন, আমি আরেকজনের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছি। তো ভালো কথা, আমি আসলাম। তারপর বাংলাদেশ আসার পর যোগাযোগের চেষ্টা করলাম। ওর যদি হাই দেই, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, বলে নাকি আমি নাকি ওকে নানান নাম্বার দিয়ে ওকে ডিস্টার্ব করি, এটা করি ওটা করি। এক ধরনের একটা লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলে দেয়। তো চলে গেল, ঈদ গেল। ও এই এপ্রিল মাসে 24 তারিখ বিয়ে করে ফেলে। ওই যে যেই ছেলে ব্যারিস্টারে পড়তে গিয়েছিল, তার সাথে বিয়ে হয়ে গেল। তার সাথে বিয়ে হয়ে গেল। আমি জানতাম না। তো আমি জিনিসটা বিশ্বাস করতে পারিনি। আমি মনে করলাম ও যদি কোথাও গিয়ে ভালো থাকে তাহলে থাকুক। মানে আপনার একটা প্রোগ্রামে শুনেছিলাম যে ভালোবাসার মানুষ যদি ভালো থাকে সেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। ও যদি ওখানে গিয়ে ভালো থাকে তা থাকুক, আমার কি হবে। ও বিয়ে হয়ে গেল। আমি ওকে জাস্ট রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে জাস্ট একটা ব্রাইডাল পিক দাও, আমি জাস্ট জানি মনে সান্ত্বনা দিতে পারি। ও ব্রাইডাল পিকটা দেওয়ার পর গুরু আমি দাঁড়ানো ছিল, আমার মনে হয় পৃথিবীটা সম্পূর্ণ উল্টে গেল, যে আমি কি হারিয়ে ফেললাম। আমি বাথরুমের কল ছেড়ে অঝরে কান্নাকাটি শুরু করলাম। কেন আমার সাথে এমন হলো, মানে আমি মেনে নিতে পারতেছিলাম না। তখন আমার মনে আরেকটু জেদ কাজ করলো যে আজকে আমার বাবার টাকা নেই, আমার ফরেন কোনো ডিগ্রি নেই, তাই আমাকে ছেড়ে চলে গেল, আমাকে আরো পড়াশোনা করতে হবে। আমি তখন ঠিক করলাম যে না, ভোর 5টার সময় উঠে পড়াশোনা করব। তখন আমি সাথে সাথেই মানে আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করে ফেললাম। আমি ভোরে উঠে পড়াশোনা শুরু করলাম, চলতেছে। এর মধ্যে আমি এটা আমার ভুল ছিল। আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমার যে পেন ড্রাইভ গুলো ছিল আমাকে দিয়ে দাও, আমি প্রমিস করছি তোমার সাথে যদি আমার কোনো ইন্টিমেন্ট টাইমের কোনো থাকে আমি সেটা একদম নষ্ট করে ফেলবো, আমি তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ কোনো দিন করব না। কিন্তু ও আমাকে বিশ্বাস করতেছে না। ও বলতেছে যে না, আমি জানি তুমি কি করতে পারো, তুমি করবা। এর মধ্যেই ও আমার আমার খুব ওই একটা ভাইয়া আছে, উনি পুলিশে কর্মরত আছে, ওনাকে আমি খুব মানি। ভাইয়াকে ফোন দিয়া বললো কি, দেখেন ভাইয়া, ও যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, আমার হাজবেন্ড কিন্তু একজন সদ্য পাশ করা ব্যারিস্টার, ওকে কোর্টে মামলা লড়তে মাত্র 500 টাকা লাগবে, ওকে কিন্তু আজীবনের জন্য জেলে পুরে দিব। ভাইয়া বললো কি, আমি যেহেতু বলছি আর কোনোদিন কিচ্ছু করবে না, ও তোমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না, তুমি ওকে কিচ্ছু করা লাগবে না। আর যদি তুমি মন চাও ওকে নিয়ে কাদায় নামতে, তাহলে তোমাকে সম পরিমাণ কাদায় নামতে হবে। এই কয়েকদিন গুরু খুব মানে চেষ্টা করতেছি ভালো থাকার, যে না আমাকে চেঞ্জ হতে হবে বা আমাকে দাঁড়াতে হবে। হুট করে একদিন ওর ব্রাইডাল পিক দেখে আমি আর নিজেকে সহ্য করতে পারলাম না। হুট করে আমি পকেটে আমার 40 টাকা ছিল, 40টা টেনিল কিনে খেয়ে ফেললাম। এই যে স্লিপিং পিল যেটাকে টেনিল, খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পরে আমার এক খুব কাছের ভাইয়া আছে, ভাইয়া বুঝতে পেরে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে ওয়াশ করলো। এখন কেন জানি মনে হয় যে একটা সিগারেট খেলে মনে হয় যে ওকে কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। কি করেছেন এগুলো তো শুনলাম। আর একা থাকি, কারোর সাথেই কথা বলতে চাই না, চুপচাপ থাকতে খুব চেষ্টা করতেছি সব ভুলে যাওয়ার। কি ধরনের অ্যাডিকশনের সাথে জড়িত আছে? আর কোনো অ্যাডিকশন নেই আমার। কি যাচ্ছেন ভবিষ্যতে পৃথিবী, ভবিষ্যতে জীবন কিভাবে দেখতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় না আমি 99 ভাগে ভেঙে গেছি। আমি আবার আমার জীবনটা নতুন করে দাঁড়াতে চাই, যেন এই মেমোরিটাই 2022 সালের স্মৃতিটাই যেন আমার জীবন থেকে একদম সম্পূর্ণরূপে চলে যায়। আর একটাই কথা, কেউ যেন বামন হয়ে আর কেউ চাঁদে হাত বাড়ানোর সাহস না করে। সবাই তার লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করে, কারণ কেউই আপন না, সবাই এক সময় চলে যাবে। স্বার্থে আঘাত লাগলে সবাই চলে যাবে। আমার কাছে শুধু এইটুকুই মনে হলো। তাহলে কি শেষ সব? আর নাই বলার মতো, আর কিছুই নেই। আর মনে করতেও চাই না আমি কিছু। আর
এখান থেকে গল্প কি শেষ, টাটা খতম, বাই বাই? শুধু মানে এখন আর আমি কোথাও ঘুরতে বের হই নাই, যে প্রতি সকাল থেকে কি জীবনটা কি? সকাল থেকে আমি জাস্ট 2টো পরোটা খেয়েছি, দুপুরবেলায় একটু সামান্য ভাত খেয়েছি, রাতে এখানে এসে বিস্কিট খেলাম, আর মাঝে 3টা সিগারেট খেয়েছি। আর খুব চুপচাপ থাকার চেষ্টা করি, কারোর সাথে কথা বলার খুব কম চেষ্টা করি। পরে এই সকালে আমার মা একজন সাইকিয়াট্রিক দেখানোর চেষ্টা করলো। পরে চিন্তা করলাম যে আমি যদি নিজে ঠিক না হই, পৃথিবীর কোনো ডাক্তারই আমাকে ভালো করতে পারবে না। এমনি মাথা ঠিক আছে, নিউরন ঠিক, ব্রেন ঠিক আছে মনে হয় নাকি না? পড়তে বসলেন এখন আর আগের মতো মনোযোগ দিতে পারতেছি না, মনে হচ্ছে আমাকে খুব পড়তে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কোন কিন্তু সাবজেক্টে ভালো ছিলেন সবচেয়ে আপনি? আমি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলাম, বাট আমার ভোকাবুলারি খুব ভালো লাগতো পড়তে। আসলে গুরু, আমি এত কান্না করেছি এই কয়েকদিনে, এত কান্না করেছি, আমি আর মনে হয় নাই আমার আর কান্না করার মতো অবশিষ্ট কিছু নাই। আমি একদম অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, ভোকাবুলারি সবচেয়ে বেশি পছন্দের সাবজেক্ট। এখন এটা নিয়েই পড়ার চেষ্টা করি, মানে চেষ্টা করি। কথা বলতে ভালো লাগে? এখন মনে হচ্ছে না আমাকে এটাতেই এক্সপার্ট হতে হবে, বা আরো কিভাবে ডেভেলপ হয়? আমি ধরেন ওই যে ওয়ার্ড ভোকাবুলারি, ওয়ার্ড স্মার্ট যেগুলো আছে, যে ওই যে কিছু কিছু লিটারাল ওয়ার্ড আছে, যেমন ডিসপ্রপোর্শনেটলি বা অ্যারোগেটেড, এই ধরনের ওয়ার্ডগুলো, যেমন এই ওয়ার্ডগুলোর প্রতি খুব চলে আসে, বা দেখলে এখন একটু বুঝতে পারি। যেমন এখন ইংলিশ, কিন্তু এই বেশ 3 দিন ধরে পড়তে পারতেছি না, মানে আচ্ছা, জায়েদ খানের লাস্ট স্টেটমেন্ট থেকে একটা ইংরেজি বাক্য কোট করি। জায়েদ খান কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্র, নায়ক জায়েদ খান। তার লাস্টই ছিল লাস্ট যে ভিডিওটা, তো তার তো সব ভিডিও আমাদেরকে দেখতে হয়। আমি আসলে ওনাকে চিনি না। নায়ক জায়েদ খান, প্রীতম হাসানের চাচাতো ভাই। নায়ক আমি আসলে ওমা, তো ভিসা ক্যান্সেল হয়ে যাবে। বাংলা সিনেমার নায়ক জায়েদ খান। যাই হোক, ও কালকে একটা স্টেটমেন্টে দেখলাম কথার একটা ফাঁকে, মেয়েরা কেন ওর জন্য এত বেশি ক্র্যাশ, মেয়েরা পাগল জায়েদ খানের জন্য। তো এক পর্যায়ে বললো যে এটা আমার রাশিরই কোনো ব্যাপার, এভরিওয়ান লাইকস মি, এরকম একটা কথা। এভরিওয়ান লাইকস তো হয় না, এটা তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয় না। এভরিওয়ান লাইক মি হবে, রাইট? এভরিওয়ান তো কখনোই থার্ড পারসন হয় না, আমি যতটুকু জানি। এভরিওয়ানস তো হয় কথা না। যাই হোক, আমি এই স্টেটমেন্টটা হ্যাঁ। দেখলাম, এটাতে আপনার এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে এইটা যেটা বললেন আপনি। হ্যাঁ হ্যাঁ, যে এভরিবডি লাইক মি, বা এরকম হতে পারে এভরিওয়ানস, আচ্ছা, এভরিওয়ানস লাইকস মি, তাহলে এটা কেমন যেন পিকুলিয়ার ওয়ার্ড হয়ে গেল না? ওকে, না রাশির কথা বলতে গিয়ে সবাই ওর পোষে কেন ক্র্যাশ খায় মেয়েরা, তার বলতে গিয়ে এরকম। ওই যে আচ্ছা, নিজেকে আরেকটা জিনিস, আমি এরকম দু একটা ওয়ার্ডিং নিয়ে আপনার সাথে কথা বলি। যেমন উই ওয়ানা প্লে, এরকম বলি। ওয়ানা শব্দটা শর্ট করলো, মানে ফুল ফর্মটা কি হওয়া উচিত? ওয়ান্ট, শুধু ওয়ান? উই ওয়ান্ট প্লে, সরি ওয়ান্ট টু প্লে। তার মানে আপনার ব্লিঙ্ক করতেছে নিউরন, এখনো পুরো ফাংশনাল হচ্ছে না। ওয়ানা প্লে শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে 1 2, রাইট? ওটাকে শর্ট ফর্ম করে এটা। ওকে, প্লেইং উইথ গার্লস ইজ মাই অ্যাটিটিউড। সো এই যে প্লেইং শব্দটা ব্যবহার করলাম, এটাকে কি বলা হয়? এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বলা হয়। নরমালি কি প্লেইং মানে খেলা করা হচ্ছে, এরকম মানে মেয়েদের মন নিয়ে খেলতে পছন্দ করে, প্লেইং উইথ অ্যাটিটিউড। সো প্লেইং শব্দটা এখানে কি হিসাবে আসতেছে? এটাকে মানে ভার্বাল নাউন বলা যায়? এটাকে ভার্বাল বলা যায়, ভার্বাল নাউন বলা যায়। আর কি বলা যেতে পারে সংক্ষেপে? আর আসতেছে না, একটা শব্দ আসতেছে ব্রেনে, জেরান্ট। ভেরি গুড, জেরান্ট। মাল এখনো ঠিক আছে, শুধু ওই যে নিউরনে বাড়ি মারতেছে, কানেকশন আসতেছে, আবার ছুটে যাচ্ছে। কিন্তু ভাই 440 ভোল্টেজ, শুধু নিউরনে এরকম ব্লিং মারতেছে, একটু যে কানেক্ট হলেই ওই যে জি জেরান, জি একটু ধরিয়ে দেওয়ার মতো লোক লাগবে, যেমন আমি ধরিয়ে দিই না। আমাদের এক্সাম গুলো হয় কিরকম, 4টা অপশন। কথা দরকার নাই। আমি ভোকাবুলারি যেহেতু সবচেয়ে প্রেফার্ড সাবজেক্ট আপনার, ওটা নিয়ে একটু ডিসকাশন নিচ্ছিলাম, তাতে আমি বুঝলাম যে এখনো ব্রেনটা সরে যায়নি। না, আমি যেমন একটা টার্গেট নিয়েছি যে যদি আল্লাহ আমাকে সুস্থতা দান করে, আগামী 3 মাস সময় নিয়েছি যেন কোনো ভোকাবুলারি আমাকে না আটকায়, যেন যে কোনো ভোকাব আমি পারফেক্টলি বলতে পারি। এখন মনে হচ্ছে যে না, এখন আমাকে এখন করতে হবে, আমাকে
অতীত ভোলার জন্য। আমি এখন ক্যারিয়ারের জন্য পড়তেছি না। আমার মনে হচ্ছে না আমি এই স্মৃতিগুলো যেন আমি ভুলে যাই। এই যে মানুষটা আমাকে বারবার বলছে যে সে কখনো কোনো অবস্থায় ছেড়ে যাবে না, ও তো ছেড়ে যাবে না। আমার বইয়ের ওয়ার্ডগুলো তো কখনো ছেড়ে যাবে না। ও তো ছেড়ে চলে গেছে, বই তো কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। আমার কাছে এই জিনিসটাই খুব বেশি মনে হচ্ছে। এনিওয়ে সজীব, প্রোগ্রাম শেষ করছি কোনো সলিউশন না দিয়ে, সলিউশনের মতো কথা না বলে। কারণ আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে ওভারনাইট হঠাৎ করে 2 মিনিটের সম্মোহনীতে একটা মানুষের মন চেঞ্জ করার পিকচার তো দেখাতে পারে, কিন্তু সেটাতে স্টে করে না অনেক সময়, বেশিরভাগ কিন্তু স্টে করে না। সো এই পিকচার তৈরি করার চেষ্টা না করি। কারণ এখন যদি আমি গা গরম করা কথাবার্তা বলি, ও কিন্তু গরম হয়ে একটা কথা বলবে যাতে মনে হবে যে কাল থেকে মনে হয় শুধরায় গেছে, কিন্তু শুধরানোটা তো বেশি সহজ না। এই যে কোনো এক রিসোর্টে থাকা আর ইলিশ মাছের, গরম ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে গরম সান্নিধ্য অনুভব করা, একটা সময় ছিল আমি বললেই যে সেগুলো থেকে হঠাৎ উতরায় যেতে পারবে এটা আমি ভাবি না। সো ওইসব নিয়ে আলোচনা না করি। বাট এটা ঠিক যে এই ছেলেটিকে দেখে আমার অসম্ভব রকম মায়া হচ্ছে। আমি জানি না যে এর বাইরে পিলের কথা বলছিল, স্লিপিং পিলের কথা, এর বাইরে আর কি করে। মায়া হচ্ছে এইটার কারণে যে জ্ঞান হওয়ার পর থেকে অসম্ভব রকমের ডিপ্রাইভড একটা ছেলে। আমাদের দেশে ব্রোকেন ফ্যামিলিতে কেউ বড় হলে তার কষ্ট কি পরিমাণ হয় সেটা তো আমরা টুকটাক জানি। বহির্বিশ্বে যেমন বাচ্চাদেরকে কেয়ার করার বিভিন্ন রকম ইনস্টিটিউশনাল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, সেখানে বাংলাদেশে সেই জিনিসগুলো ইনশিওর হয় না। সো ব্রোকেন ফ্যামিলিতে কি পরিমাণ ডিপ্রাইভ হয়, সামাজিকভাবে কি পরিমাণ ডিপ্রাইভ হয় বাচ্চাগুলো সেটা তো জানি। সেখানে ওর বাবা 3টা বউ ছিল, অর্থাৎ 3টা সৎ মা কাছ থেকে দেখেছে এবং সেই স্টেপ ব্রাদার্স, স্টেপ সিস্টার্স তাদের সাথে সে বড় হয়েছে। এবং যেহেতু বাবার এই রকম ক্যারেক্টারিস্টিক্স ওর ভাইয়ের যে শীর্ষ সন্ত্রাসী ছিল যেমনটা সে বলেছে, সেই কারণে এলাকাগতভাবে, সামাজিক এবং পারিবারিকভাবে চরমভাবে বঞ্চনা এবং রিজেকশন দেখে দেখে ছেলেটি বড় হয়েছে। এবং সর্বশেষ 3বার আমাকে মৃত্যুর চেষ্টা করেছে। ফাইনালি নিজেকে ঘুরে দাঁড়ানো, যতবার কনসেন্ট্রেট করার চেষ্টা করেছে তার গল্প অনুযায়ী, যদি তার তথ্যগুলো সঠিক হয়ে থাকে, যতবার চেষ্টা করেছে ততবার সেই যে হাতছানি আসছে সেই মেয়েটির হাত ধরে, সে হাতছানি তাকে এই জায়গা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। এবং ফাইনালি যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মেয়েটি অসম্ভব রকমের, তার গল্পে যতটুকু আমি বুঝেছি, যদি গল্পগুলো সঠিক হয়ে থাকে, অসম্ভব রকমের স্মার্ট এবং অসম্ভব রকমের ভোগবিলাসী পছন্দ করা একটি মেয়ে। সেই মেয়েটি সবসময় কিন্তু নিজের বিশেষ অঙ্গটাকে অকুপাইড রাখতে পছন্দ করে, যে কারণে কখনো আগের বয়ফ্রেন্ড, কখনো একে, কখনো বিয়ের আদলে সেই ব্যারিস্টারকে, কোনো না কোনো কাউকে সবসময় কিন্তু অকুপাইড রেখেছে তার ওই বিশেষ চাওয়া এবং বিশেষ অঙ্গের পরিচর্যার জন্য। সো এর কথার ভিত্তিতে এই কথাগুলো আসতেছে। আমি জানি না যে সঠিক তার পক্ষ থেকে তথ্য আসলে তথ্যটা হয়তো ডিফারেন্ট হতে পারে। সো আপনি চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনার গল্প বলতেই পারেন। আমি যা বলেছি শুধু তার কথার উপর ভিত্তি করে বলেছি। সো এটার কোনো এভিডেন্স নাই, তার কথার উপর রেফারেন্স ধরে বলা। আপনি চাইলে আপনারটা বলতে পারেন, সেটা বলারও অধিকার আপনি রাখেন। সো এটাই আমার মনে হয়েছে। এবং বাই দিস টাইম মেয়েটি অসম্ভব রকমের স্মার্ট বিধায় নিজের ক্যারিয়ার এবং নিজের ভবিষ্যৎ নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। তবে মেয়েটিকে আমি কোনোভাবেই প্রতারক বলতে পারি না, কারণ মেয়েটির কাছ থেকে ফাইনালি যে কোনো কারণেই হোক না কেন ও কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে এসেছে। মেয়েটি কিন্তু তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়নি। বাট তারা সম্পর্কে থাকার অবস্থায় যে ধরনের ভলগার সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে, যেমনটা ছেলেটি বলতেছিল, সেটি কোনোভাবেই আমাদের সমাজে এবং আমাদের দেশে আমাদের আইন এটাকে পারমিট করে না। যেটা পূর্বতন সম্পর্কে ছিল এবং বর্তমান তার সাথে সম্পর্কে এই ঘটনাটা পুনরাবৃত্তি সে ঘটিয়েছে। সো দিস ইজ আসলে এগুলো জিনিসগুলো অনেক গর্হিত অপরাধের মধ্যেই পড়ে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতেছি যে কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে যারা এসব সম্পর্কের মধ্যে গিয়ে মূল ফোকাস থেকে নিজেকে সরিয়ে ফেলে, যে তাদের চেহারা এরকম হয়ে যায় এবং একটা সময় নিজেদেরকে একদম শেষ করে ফেলে। আর কিছু ছেলে মেয়ে আছে তারা ওটার মধ্যে থাকে ঠিকই, কিন্তু তাদের ফোকাস থেকে তারা সরে না ঠিকই, কিন্তু দিন শেষে সফল জায়গায় তারা কিন্তু, সফল বলতে দুনিয়াবি সফল, সেই জায়গাতে তারা পৌঁছে যায়, যেমনটি মেয়েটি পৌঁছে গেছে। আর এ বেকুবের মতো এখন ডিপ্রাইভড হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আমরা অনুষ্ঠান শেষ করছি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, যেখানে কোনো কিছু, অনেক কিছুই ছিল, যা ছিল না তার নাম প্রেম, যা ছিল না তার নাম ভালোবাসা, যা ছিল সেটা হচ্ছে হাউস, যা ছিল গরম, গরমের কাছে এসে গরম কিছু ছুড়ে দেওয়া। সো এইটা নিয়ে আফসোস করার, দীর্ঘ নিঃশ্বাস ফেলার কোনো কারণ নাই। ওর নিউরন, ওর প্রকোষ্ঠ, এই যে মাওয়া ঘাটে ইলিশ মাছের গন্ধ আর মাওয়ার ঘাটে ওই মানুষটার শরীরী গন্ধ কোনোভাবেই ভুলতে পারে না। যে কারণে ওর যখন ওর কাছে আসতো, ওর যখন মাওয়া ঘাটে ইলিশ একসাথে খেত, ওরা যখন বাইকে একসাথে বসতো, তখন মাঝে মাঝে যখন ব্রেক করতো, আবার আমরা মুভিতে যাচ্ছি, এই পথ যদি না শেষ,
হ্যাঁ, এই জিনিসগুলো ওর ব্রেনের প্রকোষ্ঠের মধ্যে ঢুকে বসে আছে, ভর করতেছে এই প্রকোষ্ঠগুলোতে, যেটাকে আমরা ভালো লাগা বলি। যখন এইসব জিনিসগুলো ভাবে তখন ওখান থেকে নিউরন নিশ্চিত হতে থাকে, আর ওই যখন হরমোন নিঃসরণ ঘটে তখন দারুণ ভালো লাগায় সে ভাসতে থাকে। এটার সাথে আর কোনো কিছু তুলনা চলে না। এটা তো অতি পার্থিব ভালো লাগা। এটাকে হাউস বলে, মাস্তি বলে, ফিলিংস বলে। এটাকে আর যাই হোক প্রেম বা এশক বা মহব্বত বলে না। সো প্রেমের দেখা তো কোনো কালে পাইনি, ভবিষ্যতে পাক সে প্রত্যাশায় থাকলো। আর এই অ্যাডিকশন থেকে সে বেরিয়ে যাক সেই দোয়া আমাদের থাকলো। সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকুক, আর সবচেয়ে বেশি ভালো থাকুক এই তো বাচ্চা হয়ে গেছে, মাসুম বাচ্চা সজীব, কাম ব্যাক। তোকে আবার বলতেছি, এবার তুই আসলাম যে এখন একদম কলিজার মধ্যে জায়গা করে দিলাম। তাই এটা প্রেম মহব্বত বলে যে নাম দিচ্ছিস, এটা ধারে কাছে তুই নাই। সায়েন্টিফিক্যালি তুই ধরা খাইছিস। এই যে প্রকোষ্ঠগুলো থাকে না, এখান থেকে হরমোন নিঃসরিত হতে থাকে মানুষকে যখন ভালো লাগা থাকে। এই যে ইলিশ মাছের গন্ধ, ওই যে ওর শরীরী গন্ধ, ওই যে ইসের মধ্যে জামালপুরে যাওয়ার সময় যে ওই যে ঘরের মধ্যে যেটা ফার্স্ট হয়েছিল, এরকম অনেক অনুভূতি আছে না, সেগুলো ভিতরে জমা হয়ে আছে। ওগুলো ভাবলেই ভেতর থেকে তখন আবার ওই হরমোন সিক্রেশন হয়। ওটাকে আমরা ভেতরে ভালো লাগাটা বলি। এর জন্য তুই এখান থেকে বের হতে পারছিস না। এটাকে প্রেম মহব্বত ভালোবাসা বলে না, এটাও এক রকমের অ্যাডিকশন। এই জায়গাতে যদি কোনো নেশার মধ্যে থাকতি তাতেও কিন্তু এই ঘটনা ঘটতো এবং তোকে রিহ্যাবে ভর্তি করে ওখান থেকে শুধরাতে হতো। আনফরচুনেটলি বাংলাদেশে এরকম সাইকোলজিস্টের কালচার নাই বা এরকম রিহ্যাব সেন্টার নাই যেখানে গিয়ে তোর হরমোনের সিক্রেশন বন্ধ করতে পারি। এখন বন্ধ কিভাবে হবে? যদি এই ভালোবাসা প্রতিস্থাপিত হয়, এবং ভালোবাসা কি প্রতিস্থাপিত হয়? 100% হয়। এই ভালোবাসা তোর প্রতিস্থাপিত হবে, এর জন্য তোকে একটু যোগ্য হতে হবে। এই যে লালা ভোলা চেহারাটা তৈরি হয়ে গেছে স্লিপিং পিল খাওয়ার জন্য, এটাকে উতরায় দিতে হবে। তখনই তোর 5 ফিট 8 ইঞ্চি হাইটের যে লম্বা শরীর এবং এই যে চেহারার মধ্যে পৌরুষদীপ্ত ভাব আবার কাম ব্যাক করবে। আর সাথে ক্যারিয়ারটা একটু ঠিক কর। ভালো একটা মানুষের শেষ অনুরোধ, ভালোবাসা মানুষের হাত ধর, এই সম্পর্ক প্রতিস্থাপিত হয়ে। আর আমি দোয়া করি প্রেমের দেখা পাবো। অনুষ্ঠান শেষ করছি। ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আমি সফল হব, আর সেই সফলতার প্রথম দেখাটা আমি আপনার সাথে করব। কেন? আমি কে তোর নাগর? না চার্লি? না, আপনি আমার জোকার? না, আপনি আমার মোটিভেটর। আই এম সোলোমন শিখন। নো, আপনি সলিমান শিখন না। আপনি মানুষের আপনি আমার মাথায় হাত দিয়ে যখন আমি বড় ভাইয়ের আদর কখনো পাইনি। দিলাম তোরে। আমার নিজের বোন আমাকে 3 বার নিয়ে মেরে ফেলতে চেয়েছে। কি কস? নিজের বোন 3 বার নিয়ে মেরে ফেলতে চেয়েছে। আর আপনি যেভাবে আজকে হাত ধরে যেভাবে বললেন, মনে হলো যে এমন একটা ভাই থাকা আসলে ভাগ্যের। কোন কথাটা ভুল বলছি? আর 2 মিনিট কথা বলছি। কোন কথাটা ভুল বলছি? কোন কথা? আমাকে অনেকে বলতে পারে যে এমনি মনে হয় বললো, বানিয়ে বললো, অভিনয় করে বললো। কোনটা ভুল বলছি? তাই এটা কিন্তু সায়েন্টিফিক। তোরা যেগুলো করেছিস কোনো প্রেম মহব্বতের কিচ্ছু না, এটা সায়েন্টিফিক। একটা ছেলে এই বয়সে ওই জিনিসের ভাইয়ের কাছে একটা অনুরোধ, যদি আমি কোনো সাকসেসফুল হই, আমার ফার্স্ট স্যালারি গিফট আপনি নেবেন ভাইয়া, প্লিজ। হুজবাম করছে তোর কথা শুনে, বাট ওই টাকার গিফট আমি নিব না। আমি তোকে গিফট দিব এবং একই রকম আনন্দ আমি পাবো, বিশ্বাস কর। কারণ ইকোনমিক্যালি আমি জাস্ট আমাকে ভালো আছি। আমাকে জাস্ট ওই দিন একটু আমার সাথে দেখা করবে। তোর সাথে সময় দিব, এক সন্ধ্যা পুরো সময় দিব। এবং যে কাজগুলো করা উচিত না, যে কাজগুলো আমি করিও না, আমি আমি দর্শকদের সামনে কথা দিয়ে যাচ্ছি। আমি হাতে তোকে বলি, শোন, আমি শুনে যা। তুই কথা দেওয়ার আগে তুই আমাকে ডাকলে সন্ধ্যার পর থেকে 4 ঘন্টা সময় কি তোকে দিব। তোর মায়ের বাপ যদি এই ফিলিংস তোকে কোন কর্নার থেকে কোনো ছেলে বা মেয়ে দিতে পারে, তাহলে আমি আমার নাম সরি আমি আচ্ছা আমি নাড়া হয়ে যাবো। যা, তুই আমাকে প্রোগ্রামে সেই কথাটা বলবি যে আপনি যে মাস্তিটা আমাকে দিচ্ছেন, সেটার জন্য আমি দরকার একটু উলট পালট হবো তোর জন্য, তোকে একটু উলট পালট করবো সেলিব্রেশনের কারণে। দিয়ে 4 ঘন্টার পরে আমি তোকে বলবো যে তোর জীবনের সেরা মাস্তি কি তুই পাইছস? ছোট ভাই হিসেবে বড় ভাই যেটা দিছে, তুই বলবি যে হ্যাঁ, আমার জীবনে এরকম মাস্তি আমি পাইনি। কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো বন্ধু এরকম মাস্তি দিতে পারে না, এরকম দিব। ডান? আর কিছু? আমি ভাইয়া কথা দিচ্ছি, আমার যদি কোনো কয়দিন পর আসবি? 3 মাস। তো সব রেডি আছে। আমি তোর ভোকাবুলারি যে আলোচনাতে বুঝে গেছি, সব রেডি আছে, শুধু কানেকশন খাইতে একটু বাড়ি খাচ্ছে। তো এটা তোর বেশি সময় লাগার কথা না। সব উল্টা পাল্টা চলাফেরা চলতেছে, ওইটাকে সাইড করলেই তোর ব্রেন একদম কাট করে শুরু হবে। কয়দিন পরে আসবি তাহলে? আপনি যেদিন বলবেন। আরে বেটা, আমি তো 10 দিন পর বলে দিতে পারবি না, তোকে তো 4 মাস করতে হবে। 3 মাস ভালো একটা জব নিয়ে তো ইনশাল্লাহ পারবি।
ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সামনে আমার অনেক এক্সাম আছে। তুই গার্লফ্রেন্ডে ধান্দা করিস না 3 মাসের মধ্যে, তুই পড়ালেখা ধান্দা কর, তোর গার্লফ্রেন্ডের ব্যবস্থা আমি এখান থেকে করবো। আপনার মতো বড় ভাই থাকলে আর কারো আমি প্রয়োজন করে নেই। দেবো, যা। আমি দায়িত্ব নিলাম, তোর গার্লফ্রেন্ডের ব্যবস্থা আমি করব। তুই শুধু চাকরি নিয়ে আয়, পারবি? পারবো ভাইয়া। ভালো থাকুক সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসি থাকুক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক বেশি ধন্যবাদ। অনেকদিন পর এত সুন্দর একটা গল্প আমরা শুনলাম, যে গল্পের শেষে কোনো মন খারাপ নেই, শুধুই ভালো লাগা। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সঙ্গে জয়েন করে থাকার জন্য। নেক্সট থার্সডেতে আমরা আবার চলে আসবো ভালোবাসা বাংলাদেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ গাইস স্টে সেফ, স্টে হ্যাপি, and most importantly keep listening Dhaka FM 90.4. Right now this is me Amon Priya signing off for today. Take care, bye.